বয়স বাড়ার সাথে সাথে যখন মানুষ চিনতে শুরু করলাম তখন থেকেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনো বিয়ে করি তো একজন মা হারা সন্তানের পিতাকে বিয়ে করব। কারো স্ত্রী হওয়ার আগে কারো মা হব। নিজ পেটে সন্তান ধারণের আগেই মাতৃত্বের স্বাদ নিব। মা হারা সন্তান, এটা শুনলে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। আমাকে বড্ড টানে। যাদের কাছে আমি আমার ইচ্ছের কথা বলেছি, সবাই আমাকে কটাক্ষ করেছে, হেয় করেছে, মজা নিয়েছে। কিন্তু আমি কখনো নিজেকে দেওয়া প্রতিজ্ঞা থেকে পিছিয়ে যাইনি। একের পর এক পাত্রকে রিজেক্ট করার পর বাবা অনেকটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো পছন্দ আছে? থাকলে বলতে পারো। আমি না করব না। বয়স তো আর কম হলো না তোমার। মাস্টার্স শেষ করে স্কুলে শিক্ষকতা করছ। নিজের ভালোমন্দ সম্পর্কে নিজে খুব ভালো করে বুঝো। বাবাকে কিছু বলার আগেই মা উত্তর দিয়েছিল, সে রাজি হবে কেন? আমাকে জ্বালিয়ে শেষ না করা অবধি ওর শান্তি আছে নাকি? যতদিন বেঁচে থাকবে আমার ঘাড়ের ওপর বসে খাবে। ছোট একটা বোন যে আছে সে খবর আছে নাকি? মায়ের কথায় পাত্তা না দিয়ে বাবাকে বললাম, আমি কারো দ্বিতীয় স্ত্রী হতে চাই বাবা। আমার কথা সবাই চমকে ওঠে। সবাই সমস্বরে বলে, মানে? আবারও বাবার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমি কোনো অসহায় শিশুর মা হতে চাই, যাকে এতিম করে কোনো মা আল্লাহর কাছে চলে গেছে কিংবা ফেলে গেছে। একটা অসহায় শিশুর ঢাল হতে চাই। একটা ভাঙাচোরা সংসারকে জোড়া দিতে চাই। বাবা চেঁচিয়ে বললেন, ইনশিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব বলছো তুমি? এত ভালো ভালো প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন বলছো কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবে, যার বাচ্চা আছে? পাগল হয়ে গেলে নাকি? ছোট বোন ইকরা মুখ বাঁকিয়ে বলে, তোমার মতো মানুষের রুচি এমন হবে আগেই বোঝা উচিত ছিল। পুরাই ব্যাকডেটেড একটা। মাও কিছু না বলে চলে গেল। শুধু ছোট ভাইটা আমার হাত ধরে বলল, আমি জানি আমার আপু কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। হয়তো এতে কারো খুব ভালো হবে। আমি সব সময় তোমার পাশে আছি। আমার সিদ্ধান্তে শুধু আমার ছোট ভাই ইরফানের সাপোর্ট পেয়েছিলাম। এরপরেও বাবা অনেক চেষ্টা করছে আমার এই সিদ্ধান্ত থেকে আমাকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি নাছোড়বান্দাকে কেউ টলাতে পারেনি। শুধু এটুকু বলেছিলাম, তোমাদের ছোট মেয়ের বিয়ের এত তাড়া থাকলে ওর বিয়ে দিয়ে দিতে পারো। আমি আমার ব্যবস্থা করে নিব। আমার চিন্তা করতে হবে না। রোজ বিকেলে আমি 20 টাকা রিকশা ভাড়া শিশু পার্কে সময় কাটাই। এটা এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন না আসলে কেমন অশান্তি লাগে। ছটফট করতে থাকি। ছোট ছোট বাচ্চাদের নতুন হাঁটা শিখা, আদো আদো বুলিতে উল্টো পাল্টা কথা বলা, অবান্তর প্রশ্ন, এগুলো আমার কাছে বেশ লাগে। পার্কের বেঞ্চিতে বসে এদিক ওদিক তাকাচ্ছিলাম, হঠাৎই নজর পড়ল একজন লোক একটা ছোট বাচ্চার কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করছে। বয়স 1 কি 1.5 বছর হবে। কোনোভাবেই শান্ত করতে পারছে না। একটু এগিয়ে গেলাম সেখানে। হাত বাড়িয়ে দিলাম বাচ্চার পানে। আচমকা বাচ্চাটা কান্না থামিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। পিছন ফিরে বাচ্চার আমাকে দেখে অপ্রস্তুত হয়ে গেলেন। তারপর ভ্রুকুটি করে অন্যদিকে চলে গেলেন। আমি শুধু ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইলাম। যদিও কোনো বাবা তার সন্তানকে অপরিচিত কারো কাছে দিবে না। এরপর বেশ কয়েকদিন সেখানে তাদের দেখেছি। একদিন সাহস করে সেই লোকের সামনে গিয়ে বললাম, বাবুটাকে একটু আমার কোলে দিবেন? লোকটা আমায় বলে, আপনার কোলে আমার বাচ্চাকে কেন দিব? যদি ছেলে ধরা হন তো? আমি হাসতে হাসতে উত্তর দিয়েছিলাম, আমি কোথাও যাব না। আপনার সামনেই বসে থাকব। আপনার মেয়েটা খুব কিউট।
এরপর প্রতিদিন তাদের সাথে দেখা হতো। বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতাম। লোকটার নাম সোলাইমান আর কিউট বাচ্চাটার নাম আরজা। একদিন 2 দিন করতে করতে প্রায় 6 মাস চলে গেল। ওনাদের সাথেও আমার বেশ সখ্যতা তৈরি হয়ে গেছে। আগে বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য পার্কে যেতাম, আর এখন বিকেলে পার্কেই যাত ওনাদের সাথে সময় কাটানোর জন্য। একদিন আরজাকে কোলে নিয়ে সোলাইমান সাহেবকে প্রশ্ন করলাম, রোজ আপনার মেয়েকে নিয়ে পার্কে আপনি আসেন, আপনার ওয়াইফ মানে আরজার আম্মু কোথায়? ওনার হাসি হাসি মুখটা কেমন চুপসে গেল। একটানে আরজাকে আমার কোল থেকে নিয়ে সোজা সামনের দিকে হাঁটা ধরলেন। ওনার আকস্মিক এহেম কাণ্ডে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। উনি প্রায় চলেই যাচ্ছিল, তাই অনেকটা চিল্লিয়ে বললাম, আমি না বুঝে প্রশ্নটা করে ফেলেছি, আপনি প্লিজ আরজাকে নিয়ে এখানে আসা বন্ধ করবেন না। ও আমার কলিজার একটা অংশ হয়ে গেছে। উনি হাঁটা থামিয়ে ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ফিরে এলেন আমার কাছে। আরজাকে দিলেন আমার কোলে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন, আরজার মা রিঙ্কির সাথে আমার বিয়েটা ছিল পারিবারিক। কেউ কাউকে চিনতাম না। মানুষ তো বিয়ের ফোনালাপ করে, আমরা সেটাও করি নাই। আমি কয়েকবার কল করেছিলাম, রিঙ্কি কথা বলেনি। ভেবেছি সে হয়তো লজ্জা পায় তাই কথা বলেনি। বিয়ের পর সব ঠিকঠাক চলছিল। রিঙ্কিকে অল্প কয়েকদিনে ভালোবেসে ফেলেছিলাম। আমার সবকিছুতেই রিঙ্কির দরকার হতো। রিঙ্কির কাছাকাছি থাকতে পছন্দ করতাম। বিয়ের 9 মাস পর সবচেয়ে বড় খুশির খবরটা দিল। শুধু খুশির খবরই না, আমার জীবনটাও উলটপালট হয়ে গেল। আমি বাবা হব, এর থেকে বড় খুশির খবর কি হতে পারে বলেন? আর আমার জীবন উলটপালট করা খবরটা হলো, রিঙ্কির বিয়ের আগে কারো সাথে প্রণয় ছিল না, বিয়ের পরও চালিয়ে গেছে। আমি বোকা, কিছুই বুঝতে পারিনি। বাবু দুনিয়ায় আসার সাথে সাথে তাকে মুক্তি দিতে হবে, নতুবা সে নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখাবে না। আর ওদের বিয়ের সমস্ত খরচ আমাকে বহন করতে হবে। সমাজ যেন জানে আমি ওকে ইচ্ছে করে ডিভোর্স দিচ্ছি। ও আমার সাথে সংসার করতে ইচ্ছুক। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এতটুকু বুঝেছিলাম ওরা এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল, যেন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিজেদের ফয়দা লুটে নিতে পারে। বিশ্বাস করেন, ও যদি বিয়ের আগে একবার বলতো অন্য কাউকে ভালোবাসে, তো আমি ওকে কখনো নিজের জীবনের সাথে জোড়াতাম না, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতাম না। আমি ওর সকল শর্ত মেনেছিলাম, ওর ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিলাম। আমি ভেবেছিলাম কোনো নারী 9 মাস পেটে ধারণ করে নিশ্চয়ই তার অংশ ফেলে চলে যাবে না। হাজার হোক মা, তো মা কি কখনো নিজের সন্তানকে ফেলে থাকতে পারবে নাকি? আমাদের বিছানা আলাদা হয়ে গেল। আমার বড্ড কষ্ট হতো ওকে ছাড়া থাকতে। ও যে আমার অভ্যাস ছিল। আর ও অজুহাত দিয়েছিল প্রেগন্যান্সির সময়ের। কারো শরীরের সাথে শরীর লাগলে নাকি ওর ঘুম আসে না। আমি তো জানতাম আসল সত্যিটা। 9 মাস পর আরজা ভূমিষ্ঠ হওয়ার পর আমার সকল ধারণাকে ভুল প্রমাণ ডিভোর্স পিটিশনের কথা বলে আরজাকে দেখিয়ে বলেছিলাম, একবার এই ছোট বাচ্চাটার কথা ভাবো, কিভাবে থাকবে ও তোমায় ছাড়া। ভুলে যাও আগের সব কথা। আমি ভুলে যাব তুমি কি বলেছিলে। কিন্তু রিঙ্কি উত্তর দিয়েছিল, এমন তো কথা ছিল না, তুমি তোমার শর্ত ভঙ্গ করছো। বুকে পাথর চেপে ডিভোর্স ফাইল করলাম। প্রসেসিংয়ের 6টা মাস ও আমার বাড়িতেই ছিল। কাউকে বুঝতেই দেইনি আমাদের মধ্যে কি হচ্ছে। যেদিন আমাদের অফিসিয়াল ডিভোর্স হলো, 2 বাড়ির লোক স্তব্ধ হয়ে গেল। সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিলাম। বলেছিলাম ওর সাথে আর সংসার করতে ইচ্ছুক না।
সেদিন দোষ না থাকা সত্ত্বেও আমি দোষী ছিলাম। সবাই ছি ছি করেছে, আমি নাকি অমানবিক। ছোট বাচ্চাটার কথা ভাবিনি। আসলেই কি আমি অমানবিক? এতটুকু বলেই তিনি থামলেন। নিষ্পলক তাকিয়ে রইলেন আকাশপানে। আমি আমতা আমতা করে বললাম, তারপর কি হলো? আমার কোলে থাকা মেয়ের কপালে চুমু আঁকলেন উনি। তারপর বলেন, অপরাধ না করেও দোষী সাব্যস্ত হয়েছি। আমাদের এই সমাজে শুধু মেয়েরাই মানুষের কথা শুনে না, পুরুষরাও কথা শুনে। আমার চরিত্রের দিকে সবাই আঙুল তুলেছে। সবাই বলাবলি করত আমার নাকি অন্য কোথাও সম্পর্ক আছে। তাই আমি রিঙ্কিকে ডিভোর্স দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যখন আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার মা বললেন, তোমার মতো ছেলে আমি আমার পেটে ধরেছি ভাবতেই ঘৃণা লাগে। অন্তত মেয়েটার কথা চিন্তা করে সংসারটা টিকিয়ে রাখতে। অথচ মা জানে না সংসার বাঁচাতে আমিও মেয়ের দোহাই দিয়েছিলাম। ভেবেছিলাম মেয়ের জন্য হলেও সে আমাকে ছেড়ে যাবে না। তারপর কি হলো? ওনার সাথে আপনার আর দেখা হয়নি? হয়েছিল দেখা ডিভোর্সের প্রায় 15 কি 16 দিন পরে। সে তার সোকোল্ড বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছিল। আমি মেয়ের অসুস্থতায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলাম। আজব ব্যাপার কি জানেন? আমার মেয়েটা ওর মাকে দেখে কতবার হাত বাড়াল, কিন্তু নিষ্ঠুর মা পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। আমার মেয়েটা সেদিন গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদেছে। সেদিন থেকে রিঙ্কি যতটুকু ভালোবাসতাম তার থেকেও বেশি ঘৃণা করি। একটা মা কিভাবে এমন আচরণ করতে পারে? নিজের পেটের সন্তানের সাথে এমন আচরণ করা যায়? আমি তো জানতাম মা জাতি নরম ও কোমল মনের। সে তার সন্তানের জন্য সব করতে পারে। এ কেমন মা? কোনো মোহের জন্য এমন করল? সব শুনে কেমন রিয়েক্ট করব সেটাই ভুলে গেলা। মা হয়ে সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকা যায়? এ কোনো যুগে এসে ঠেকলাম? ওনাকে আবারও প্রশ্ন করলাম, আপনার মাকে পড়ে সব খুলে বলেন নাই? আমার কোল থেকে আরজাকে ওনার কোলে নিলেন। তারপর বললেন, মাকে নিজ থেকে কিছু বলতে হয়নি। সেদিন রিঙ্কির পাশে অন্য ছেলে আর আরজা এড়িয়ে যাওয়া সবকিছু মিলিয়ে হয়তো মায়ের খটকা লেগেছে। মায়ের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে যদি আমি রিঙ্কিকে ছেড়ে দেই তো আরজাকে দেখে নিশ্চয়ই দৌড়ে আসার কথা, আদর করার কথা। তা না করে উল্টো না দেখার ভাব করে চলে গেল। বাড়িতে গিয়ে আমায় চেপে ধরে আড়ালে থাকা সত্যিটা জানার জন্য। বলতে অস্বীকার করাই নিজের কসম দিয়ে সত্যিটা আমাকে দিয়ে বলায়। আপনার শ্বশুর শাশুড়ি সত্যিটা জেনেছিল? চারপাশের পরিস্থিতি আমার বিপরীতে চলে গেল। সেই এলাকায় টিকাই আমার জন্য কঠিন হয়ে গেল। রাস্তায় দেখলে সবাই বলতো আমার চরিত্র খারাপ। বাচ্চাটার জন্য সংসারটা টিকাইতে পারলাম না। আরও অনেকভাবে খুঁচা দিয়ে কথা বলতো। সেজন্য ওইখানের অফিস থেকে ট্রান্সফার হয়ে এখানের ব্রাঞ্চে চলে আসি। তবে পরে নাকি ওনারা আমার সাথে দেখা করতে এসেছিল। তবে ওনাদের সাথে আমার আর কখনো দেখা বা সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নেই। আমি চাই না আমার মেয়ে কখনো জানুক তার এমন একটা মা আছে। আরজার মা ও আমি, বাবাও আমি। বিয়ে করে নিজের স্ত্রী আর আরজার মা আনতে ইচ্ছে হয় না? ভাঙাচোরা জীবনের দায়িত্ব আরেকজনের হাতে সঁপে দিতে ইচ্ছে করে না? আবার যে ঠকে যাওয়ার ভয় হয়। রিঙ্কির মতো সে ও যদি আমায় ঠকায়? একবার নিজেকে সামলেছি, আবার ঠকলে যে আমি শেষ হয়ে যাব। পশ্চিমাকাশে লাল সূর্য হেলে পড়েছে। লাল আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। এই বুঝি সন্ধ্যা ঘনিয়ে এলো। ছোট ছোট বাচ্চাদের তাদের নিয়ে ফিরে যাচ্ছে গন্তব্যে। মাঝবয়সী অনেকে হাঁটতে এসেছে। হয়তো ডায়াবেটিসে ভুগছে। বেঞ্চের এপাশে আমি আর অপর পাশে সোলাইমান সাহেব।
দুজনের মাঝেই নীরবতা বিরাজমান করছে। আরজা ঘুমিয়ে গেছে অনেক আগেই। সে তার বাবার বুকের সাথে একেবারে লেপ্টে আছে। কিছু কথা বলবো বলবো করে কেন জানি আর সাহস পাচ্ছি না। কথাগুলো গলা অবধি এসেই আটকে যাচ্ছে। গলাও শুকিয়ে গেছে। সাহসই পাচ্ছি না বলার। ভয়কে জয় করে কিছুটা সাহস সঞ্চার করে সোলাইমান সাহেবকে বললাম, বিয়ে করবেন আমায়? এই নিষ্পাপ বাচ্চাটার মা হওয়ার সুযোগ দিবেন? আপনার ভাঙাচোরা জীবন আর সংসারের দায়িত্ব নেওয়ার সুযোগ দিবেন? আপনার ছোট্ট মিষ্টি মেয়েটার মায় পড়ে গেছি আমি। কথা দিচ্ছি ঠকাবো না। আপনার মেয়ের মা হয়ে আপনার জীবনে পদার্পণ করব। তার না হয় আপনার স্ত্রী হওয়ার চেষ্টা করব। আগে লড়াই করব নিজের সাথে নিজে। আরজার মা হওয়ার লড়াই। একজন মা হওয়া চারটিখানি কথা না। তার লড়াই হবে আপনার সাথে। আপনার স্ত্রী হওয়ার লড়াই। দিবেন সেই সুযোগ? ইনশিয়ার বাবা ইকবাল সাহেব সোফায় বসে পেপার পড়ছেন। আর কিছুক্ষণ পরপর চায়ের কাপে চুমুক দিচ্ছেন। সকালে অফিসে তাড়াতাড়ি যাওয়া লাগে বিধায় পেপার পড়ার সুযোগ হয় না। ওনার সামনে এসে দাঁড়ালেন ওনার স্ত্রী রাবেয়া বেগম। রাগে ফুসফুস করতে করতে বললেন, তোমার গুণধর বড় মেয়েকে ফোন লাগাও। সেই কখন বাসা থেকে বেরিয়েছে এখনো আসার নামগন্ধ নেই। এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছে কিন্তু আক্কেল জ্ঞান কিছুই হয়নি। আমাকে কাল কাল কটে জ্বালিয়ে গেল। তোমার বড় মেয়ের জন্য আমি শান্তি পেলাম না। নিজে যা ভালো মনে করে তাই করে। তুমি বলো কোনো ভদ্র ঘরের মেয়ে এতক্ষণ বাইরে থাকে? লোকে কি বলবে? এমনিতেই লোকে নানান কথা বলে বিয়ে হচ্ছে না বলে। তোমার বড় মেয়ের জন্য আমার ছোট মেয়েটার কপাল পুড়বে। নিজের স্ত্রীর দিকে তাকালেন ইকবাল সাহেব। স্ত্রীর গতিবিধি লক্ষ্য করছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন। পেপারটা ভাঁজ করে টি টেবিলের উপর। খালি কাপটা ওনার হাতে দিয়ে বললেন, তুমি যাও আমি ফোন লাগাচ্ছি। ইকরা আর ইরফান কি করছে? ইকরার টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে বলেছে কিছু? খবর নিতে বললাম বড় মেয়ের। কোনো রাজ্য উদ্ধার করতে গেছে সে। উনি করছে কি? তোমার বড় মেয়ের মতো আমার ছেলে মেয়েরা এত ধিঙ্গি না। ইকবাল সাহেব স্ত্রীর যাওয়ার পানে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেললেন। সবকিছু কেমন যেন এলোমেলো লাগে ওনার কাছে। হুট করে ওনার মেয়েটা এত পরিবর্তন কেন হয়েছেন সেটাই বুঝতে পারছেন না। রুম জুড়ে পায়চারি করছে সেলিনা খাতুন। ছেলে তার সেই কখন নাতনিকে নিয়ে বাইরে হাঁটতে গিয়েছেন। সন্ধ্যা হয়ে এলো এখনো আসছে না দেখে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো বিপদ হলো না তো? উপরন্তু এখানের কিছুই চিনে না। 3 বার কল করেছে, একবারও ফোন রিসিভ হয়নি। এইদিকে এই সময় তিনি তার নাতনিকে খাওয়ায়। মেয়েটা নিশ্চয়ই খিদের চোটে কান্না করছে। চতুর্থবারের মতো ফোন লাগালেন তিনি। এইবার রিসিভ হল। কথাগুলো বলে উত্তর আশায় বসে আছি। কি বলে সোলাইমান সাহেব? আমার প্রস্তাবে কি রাজি হবেন নাকি ফিরিয়ে দিবে? বুকের ভেতরটা টিপটিপ করছে। এই প্রথম আমি নিজ থেকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। এমন একটা মেয়ের মাই তো হতে চেয়েছে সে। চুপচাপ বসে আছে সোলাইমান। আচমকা মোবাইলের শব্দে ঘোর কাটে ওনার। রিসিভ করার আগেই মোবাইলের রিংটোন বন্ধ হয়ে গেল। মায়ের নাম্বার থেকে 4টি মিস কল এসেছে। কথায় বলায় এত বলা শোনায় এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি। সময় দেখে মাথায় হাত। ইনশিয়ার কথার উত্তর না দিয়ে দৌড়ে লাগালেন তিনি। চলবে। বানান ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সৎমা। পর্ব 03। রূপন্তী রহমান। সেদিনের পর আজ 3 দিন অতিবাহিত হয়ে গেছে। এখনো সোলাইমান সাহেব আমার প্রস্তাবের উত্তর দেননি।
দিবে কি করে, ওনার সাথে 3 দিন দেখাই নেই। তিনি আর পার্কে আসেন না। অথচ ওনার উত্তরের আশায় এবং আরজাকে একটা নজর দেখার আশায় রোজ আমি সেখানে যাই। তীর্থের কাকের ন্যায় গেট পানে তাকিয়ে থাকি, এই তারা আসবে। কিন্তু তারা এলো না। নিজের প্রতি নিজের রাগ হতে লাগলো সব শুনে। কেন সেদিন ওনাকে বিয়ের প্রস্তাব দিতে গেলাম, ওনার মোবাইল নাম্বার বা বাড়ি ঠিকানা কোনোটাই আমার কাছে নেই। সেজন্য আরও বেশি রাগ হতে লাগল। বৃহস্পতিবার দিন হাফ স্কুল ছিল। ছুটির পর আর বাড়ি যাইনি। ক্লান্ত শরীরটা নিয়ে স্কুল থেকে সোজা সেই পার্কে চলে এলাম। গলাটা কেমন শুকিয়ে গিয়েছে। বেঞ্চে বসেই ঢকঢক করে পানি খেলাম। দূরে ওই কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল টেরই পেলাম না। পেটে খিদেটাও মাথা চাড়া দিয়ে উঠল। বাড়ির উদ্দেশ্যে বসা উঠে দাঁড়ালাম। গেইটের দিকে নজর বুলাতেই আমার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সোলাইমান সাহেব আরজাকে নিয়ে এসেছে। দৌড়ে গেলাম ওনার কাছে। টুক করে ওনার কোল থেকে আরজাকে কোলে নিলাম আমি। চোখে মুখে চুমু চুমুতে ভরিয়ে দিতে লাগলাম আমি। কতদিন পরে দেখলাম জান বাচ্চাটাকে। এই কয়দিনে চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে। আরজা মিশে রইল আমার বুকের সাথে। আরজাকে পেয়ে খিদের কথাটা বেমালুম ভুলে গেলাম আমি। ওনাকে বললাম, আমার প্রস্তাবে আপনি রাজি না সেদিন বলে দিলই পারতেন। উনি শুকনো হাসলেন। হেসে উত্তর দিলেন, আমার মেয়েটা জন্মলগ্ন থেকেই না পাওয়া নিয়েই বড় হচ্ছে। ওকে দেখে বোঝা না গেলেও জন্মের পর থেকেই ওর শারীরিক দুর্বলতা দিন বাড়ছে। টাইম মেইনটেইন করে সময় নিয়ে খাওয়াতে হয়। সেদিন মা ফোন করেছিল মাগরিবের পর ওর খাওয়ার সময়। মোবাইলে সময় দেখে তাই দৌড়ে চলে গিয়েছি কিছু না বলে। সেদিনই ওর শরীর কাঁপিয়ে জ্বর আসে। মেয়েটা আমার এতদিন জ্বরের সাথে লড়াই করেছে। কিছুই মুখে দিতে পারত না, শুধু বমি করত। হাসপাতালেই ছিলাম এতদিন। আপনাকে খবর দিতে চেয়েছিলাম। পরে মনে পড়ল আপনার বাড়ির ঠিকানা বা মোবাইল নাম্বার কোনোটাই আমার কাছে নেই। আজ ও একটু সুস্থ তাই নিয়ে এলাম। আপনি নিশ্চয়ই রোজ আমাদের জন্য অপেক্ষা করতেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হুম। নিজের চোখ থেকে চশমা নামিয়ে সেটা মুছলেন যত্ন সহকারে। তারপর বললেন, জানেন এতটা দিন মেয়েটাকে আমি একাই সামলেছি। মা তো এমনেতেই অসুস্থ। তবে সেদিন আপনার বলা কথাগুলো, তারপর আরজার অসুস্থতা, সেদিন আমার সত্যি মনে হয়েছে আমার আরজার জন্য একটা মা প্রয়োজন। বাবা যত যাই করুক না, মা তো মাই হয়। আপনি সত্যি আমার মেয়েকে নিজের মেয়ে মনে করবেন তো? আপনি তাহলে আমার প্রস্তাবে রাজি? আগে আমার কয়েকটা প্রশ্ন আছে। অনুমতি দিল প্রশ্নগুলো করব? জি, করতে পারেন। আপনি তো সুদর্শনা, ওয়েল এডুকেটেড, তার উপর আবার চাকরি করেন। আপনি কেন আমার মতো বিবাহিত আর এক বাচ্চার বাবাকে করতে চাইছেন? আপনি তো আনম্যারিড আর আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করেন। আমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বোঝায় তারা আমাদেরকে ভালোবাসে, খুব ভালোবাসে, একেবারে নিজের থেকেও বেশি। কিন্তু প্রকৃত অর্থে আমরা তাদের চক্ষুশূল। আমিও এমন অনেক কিছু দেখেছি। আমার অনেক আগে থেকেই ইচ্ছে জন্ম না দিয়েও কোনো এক ফুটফুটে শিশুর মা হব। আরও কারণ আছে, তবে সেগুলো অন্য কোনো দিন বলবো। আপনার পরিবার কি রাজি হবে? জীবনটা আমার পরিবারের নয়, সো আমি আমার ইচ্ছেটাকেই প্রাধান্য দিব। তাছাড়া আমার পরিবার সামলানোর দায়িত্ব আমার। আপনি রাজি কি না বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পরিবারের সাথে কথা বলেন, দেখেন ওনারা কি বলে। ক্লান্ত শরীরটা নিয়ে কলিং বেল চাপলাম আমি। সন্ধ্যা হয়ে গিয়েছে অনেক আগেই।
পেটে খিদে চুচু করছে, দাঁড়িয়ে থাকার কোনো শক্তিই পাচ্ছি না। 4 থেকে 5 বার কলিং বেল চাপার পর দরজা খুলল। দরজা খুলে আমাকে দেখে মায়ের মুখে আধার নেমে এলো। ঠোঁট নড়া শুরু হলো ওনার বকাবকি কানে জায়গা দিতে ইচ্ছে হলো না। ফ্রেশ হয়ে আগে কিছু খাওয়া প্রয়োজন। জীবনের একটা পর্যায়ে আসার পর মেয়েরা তাদের বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়। তখন তাদের মূল লক্ষ্যই থাকে বিয়ে দেওয়া। যতদিন বিয়ে না করবেন ততদিন আপনি তাদের চোখের বিষ। আমি যখন 14 শেষ করে 15 বছরে পা দেই তখন আমার জীবনের এক চরম সত্যি জানতে পারি। তখন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছি। এতটুকু বুঝেছিলাম আমি ছাড়া দুনিয়ায় আমার কেউ না। ডিনার টেবিলে বসে খাবারের প্লেট নাড়াচাড়া করছি। যে যার মতো খেয়েই যাচ্ছে। বিয়ের কথাটা বাবাকে সেটাই ভেবে পাচ্ছি না। বাবা কিভাবে নিবেন আমার কথাটা? আচমকা বাবার, খাচ্ছ না কেন? কথায় ভয় পেয়ে যাই আমি। লজ্জা আর জোরতা একপাশে রেখে বাবাকে বললাম, বাবা আমি বিয়ে করব। সবাই খাওয়া বন্ধ করে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। বাবা গলা খাকারি দিয়ে বলল, সত্যি বলছো বিয়ে করবে? পাত্র দেখব? যাক যাক, এক বাচ্চার বাবাকে বিয়ে করার ভূত মাথা থেকে নামল শেষে। বাবার কথার জবাবে বললাম, পাত্র আমি পছন্দ করেছি বাবা। সে এক বাচ্চার বাবা। আর এক বাচ্চার বাবা বলেই আমি ওনাকে বিয়ে করব। খাবারের প্লেটটা একটু দূরে সরিয়ে বাবা কিছুটা রাগান্বিত স্বরে বললেন, তুমি তোমার কথাতেই থাকবে? আমার মান সম্মানটার কথা একবার ভাবলে না? সমাজের মানুষ কি বলবে? যে বিবাহিত পুরুষের কাছে মেয়ে বিয়ে দিচ্ছি। তুমি দিনকে দিন এমন অবাধ্য কেন হচ্ছ? আমার জীবনটা যেমন পাওয়া না পাওয়া দিয়ে পূর্ণ, সেই বাচ্চা মেয়েটারও এমন। তাই ওই মেয়েটার ঢাল হতে চাইছি। আর একটা কথা, সমাজের মানুষের কথা ভেবে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে জীবনে অসুখী হই তাহলে সমাজ এসে আমায় সুখ দিয়ে যাবে না। তোমার জীবনটা কি না পাওয়া দিয়ে পূর্ণ বলে? আজ অবধি কোনো কিছুর অভাব পেয়েছ না দিয়েছি কোনোটা? মানুষের জীবনে যা সবচেয়ে বেশি প্রয়োজন আমি সেটাই পাইনি। বাকি পাওয়া না পাওয়াগুলো সেদিন বলবো যেদিন এই বাড়ির চৌকাঠ মারিয়ে অন্য সংসারে পা দিব। আমার শুধু তোমার অনুমতি প্রয়োজন। রিসিপশন করতে হবে না। আমি শুধু ঘরোয়াভাবে বিয়ে করব। সেখানে শুধু 2 লোক ছাড়া কেউ থাকবে না। হ্যাঁ রে বাবু, সত্যি বলছিস তো? মেয়েটা তোকে সত্যি আরজার জন্য বিয়ে করবে তো? সেলিনা বেগমের কথায় পিছন ফিরে তাকায় সোলাইমান। ঘুমন্ত আরজাকে বিছানায় শুইয়ে মায়ের কথা প্রেক্ষিতে সোলাইমান উত্তর দেয়, আপন মাই তো 10 মাস পেটে ধরে এত কষ্ট করে জন্ম দিয়ে ফেলে চলে গেছে। সেখানে অন্য একটা মেয়ের কাছে এসব আশা করা বোকামি। তারপরও ভাগ্যকে একটা সুযোগ দিয়ে দেখি না আমার মেয়েটার কপালে কি আছে। আর কি আছে আমার কপালে? সবাই তো আর রিঙ্কি না, তাই না? পার্কের সেই বেঞ্চে বসে আছে সোলাইমান। অপেক্ষা করছে ইনশিয়ার জন্য। ইনশিয়ার পরিবার কি বলেছে তা জানার জন্য। আরজাকে বেঞ্চে বসিয়ে বাম হাত দিয়ে আগলে রেখেছে। দূর থেকে দেখা যাচ্ছে ইনশিয়া একটি ছেলের সাথে গেট দিয়ে পার্কে প্রবেশ করছে। ইনশিয়াকে হাঁটাচলার চিনতে পারলেও ছেলেটার মুখ অস্পষ্ট। তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মেয়ে কোলে নিয়ে উঠে দাঁড়াল সে। সোলাইমান সাহেবকে দেখলাম আমাদের দিকে এগিয়ে আসছে। ওনার দৃষ্টি আমাদের মাঝেই নিবন্ধ। ওনার কাছাকাছি গিয়ে মুচকি হেসে বললাম, চলে যাচ্ছেন বুঝি? আমি আরও খুব শখ করে একজনকে নিয়ে এলাম আপনার সাথে দেখা করানোর জন্য। সোলাইমান সাহেবের দৃষ্টি আরও তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হল। ছেলেটা মাস্ক দিয়ে মুখ আবৃত করে রেখেছে। বোঝাই যাচ্ছে না বয়স কত হতে পারে। সোলাইমান সাহেবকে অন্যমনস্ক দেখে হাত নেড়ে বললাম,
আপনাকে কি বললাম শুনতে পাচ্ছেন? একজন দেখা করতে এসেছে আপনার আর আরজার সাথে। মেইন হচ্ছে আরজা। উনি অপ্রস্তুত হেসে উত্তর দিলেন। ওহহ, কে উনি? আমি ইরফানের এক হাত জড়িয়ে বললাম। আমার সাহস আর অনুপ্রেরণা দেওয়া এবং বয়সে ছোট হওয়ার পরও প্রতিকূল পরিস্থিতিতে আগলে রাখার মানুষ। কেই কখনো সাপোর্ট না করলে ও আমাকে সবসময় সাপোর্ট করে গেছে। আর বলবে মনে বল রাখো আমি তোমার সাথে আছি। আমি জানি আমার আপু কখনো ভুল করতেই পারে না। আমার ছোট ভাই ইরফান। খুব সন্তর্পণে স্বস্তির নিঃশ্বাস ফেলে সোলাইমান। যেন বুকে এতক্ষণ পাথর চাপা দিয়ে রেখেছিল। সোলাইমানের মনে হয়েছিল এই বুঝি তার মেয়েটা সব পেয়েও আবার হারিয়ে ফেলল। ইরফান মুখের মাস্ক খুলে খোঁচা খোঁচা চাপ দাড়িতে আবৃত তার গাল। আর চুলগুলো খাঁজকাটার ন্যায় একদম সোজা। সোলাইমান হাত বাড়ালো ইরফানের দিকে হ্যান্ডশেক করার জন্য। ভালো মন্দের কথা বলে ইরফান হাত বাড়িয়ে দিল আরজার দিকে। আরজা অপরিচিত কাউকে দেখে বাবার দিকে তাকালো। তারপর আরও গুটিয়ে নিল নিজেকে। বাবার বুকের সাথে একবারে মিশে রইল। আরজার নিজেকে গুটিয়ে নেওয়া দেখে ইরফানকে বললাম, আসলে ও সবার সাথে সহজে মিশতে চায় না। আমারও অনেক সময় লেগেছে ওর সাথে মিশতে। সোলাইমান সাহেবকে বললাম, আসলে হয়েছে কি কাল সবাইকে আপনার কথা বলেছি। তাই আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ও আমার রুমে বসে আছে। ও নাকি আরজার সাথে দেখা করবে, কিউট পরীটাকে দেখবে। সব শুনে সোলাইমান সাহেব বললেন, কি বললেন আপনার পরিবার? ইরফান বলল, আরজাকে আমার কাছে দিয়ে আপনারা কথা বলেন। আমি এদিক ওদিক ঘুরে আসি। আরজাকে ইরফানের কোলে দিতে সোলাইমান ইতস্ত বোধ করতেই ওনাকে বললাম, বাবা হিসেবে ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ এখন সময় ভালো না। তবে আমাকে তো চিনেন। আমাকে যদি বিশ্বাস করেন তো আমার ভাইকেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমার যেমন বাচ্চা পছন্দ ওর তেমন বাচ্চা পছন্দ। ভয় পাবেন না। ইরফান আরজাকে নিয়ে যেতেই বললাম, হঠাৎ করে একটা অবিবাহিত মেয়ের একটা বিবাহিত এবং সাথে একটা বাচ্চা আছে এমন পুরুষকে বিয়ে করতে চাই শুনলে যেমন রিয়েক্ট করার কথা তেমনই রিয়েক্ট করেছে। তো এখন আপনার মতামত কি? বিয়ে করবেন আমাকে? আল্লাহ যদি দুজনের ভাগ্য একসাথে করে রাখে তো অবশ্যই বিয়ে করব। আমি আগেও বলেছি আমি আরজার মায়ে পড়েছি। আপনাকে বিয়ে করার একমাত্র কারণ হলো আরজা। আমি আমার সিদ্ধান্তে অনড়। বাবা রাজি হয়ে যাবে, তবে একটু কষ্টকর আর সময় সাপেক্ষ। আমি জানি আপনার ব্যক্তিত্ববোধ খুব প্রখর। আপনি প্লিজ আপনার সিদ্ধান্ত থেকে অনড় থাকবেন। প্রস্তাব নিয়ে গেলে যদি বাবা কিছু বলে তাহলে প্লিজ আরজার জন্য হলেও একটু সহ্য করে নিন। যদিও খারাপ ব্যবহার করবে না আশা করি। এর আগেই বাবাকে মানিয়ে নিব। তারপরও আগে আগে বলে রাখলাম। তবে আমার একটা কথা হলো, আমি খুব সাধারণভাবে ঘরোয়াভাবে বিয়েটা করতে চাই। শুধু আপনার আর আমার পরিবার থাকবে আর কেউ না। কিছু কিছু মানুষ পাত্র পাত্রীকে দোয়া কম খুদ ধরতে আসে বেশি। তার উপর এই বিয়েতে কিন্তু কথা শুননোর মানুষের অভাব থাকবে না। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে সোলাইমান সাহেব বলল, যথা আগা হাজার হোক আল্লাহ চাইলে 2 দিন পরে আপনি আমার মেয়ের মা হবেন। আপনার কথা তো শুনতেই হবে। ওনার কথা শুনে ফিক করে হেসে উঠলাম আমি। আজও খাবার টেবিলে আজও বাবাকে আমতা আমতা করে বললাম, বাবা কি ভাবলে? কোনো বিষয়টা নিয়ে? বিয়ের কথাটা যে বললাম। তুমি সত্যিই ওই ছেলেকে বিয়ে করবে? বাবা আমি কেমন ছেলে বিয়ে করব আরও আগে বলেছি। এখন যেমন চাই তেমন কাউকেই পেয়েছি। বলতে পারো একদম মনের মতো।
সেজন্য কোনো রকম লজ্জা বা জোরতা ছাড়াই তোমাকে আমি নিজেই নিজের বিয়ের কথা বলেছি। সচরাচর এমনটা কোনো মেয়ে করে না। আর তাছাড়া আগের কথা কি ভুলে গেছো বাবা? আমার বলা কথাটা কর্ণগোচর হওয়া মাত্রই আঁতকে উঠলেন বাবা। একেবারে ভীত এবং তটস্থ কণ্ঠে বললেন, আগের কোনো কথা? আগের কোনো কথার কথা বলছো তুমি? মা আরও আতঙ্ক নিয়ে বললেন, তোমার বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছে। উত্তর দিচ্ছ না কেন? ইরফান আর ইকরা কিছু না বুঝে আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি কিছু না বলে না খেয়ে চলে আসলাম। আগের কথাগুলো মনে হলে ভিতরটা জলে পুড়ে ছারখার হয়ে যায়। শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণাটা যে বেশি কষ্টদায়ক। নিজেকে কোনোরকম শান্ত করে সোলাইমান সাহেবকে কল করলাম। সেদিন কথা শেষ করে ওনার নাম্বার নিয়ে এসেছিলাম। দুবার রিং হওয়ার পর রিসিভ করলেন উনি। হ্যালো না বলেই সরাসরি বললেন, ইনশিয়া এত রাতে কল করলেন? কোনো সমস্যা হয়েছে? আরজা কি ঘুমিয়ে গেছে? হুম, মাত্রই ঘুমালো সে। বললেন না তো কি হয়েছে? আমি কাল স্কুল থেকে ছুটি নিয়েছি। আপনি কাল সারাদিনের জন্য আরজাকে আমার বাড়িতে দিয়ে যাবেন? আমি চাই আরজা আমার মতো এবাড়ির সবাইকে নিজের মায়ে জড়াক। আচ্ছা, আমি মায়ের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আমিও আচ্ছা বলে কল কেটে দিলাম। ঘাড় ঘুরিয়ে দেখি ইরফান আমার রুমের দরজায় দাঁড়িয়ে আছে। ওকে বললাম, আয় ভেতরে আয়। আপু, তোমাকে একটা প্রশ্ন করি? খাবার টেবিলে যে কথাটা বললাম সেটাই জানতে এসেছিস তো তুই? হুম, বলবো, সব বলবো। যেদিন এ বাড়ির চৌকাঠ মারিয়ে চলে যাব, সেদিন নিজের ভেতরের সকল কষ্ট বলে যাব। ততদিন অবধি আমার ভেতরেই সকল কষ্ট জমা থাক। পরদিন সোলাইমান সাহেব আরজাকে রাস্তায় মোড়ে এসে দিয়ে গেলেন। ড্রয়িং রুম ক্রস করতেই মা বললেন, এই বাচ্চা কার? আর কখন এলো? আমি উত্তর দেওয়ার আগেই ইরফান উত্তর দিল, এই সেই বাবু যার বাবাকে আপু বিয়ে করবে বলেছে। ইরফানকে দেখেই এক গাল হাসল আরজা। মা চোখ মুখ লাল করে বলল, বাব্বাহ, তুমি চিনো দেখছি। তাহলে জল এত দূর এগিয়েছে? আর আমার দিকে তাকিয়ে বলল, যত সব ঢং। বলেই চলে গেল রান্নাঘরে। বাবার রুমে নিয়ে গেলাম ওকে। বাবা রকিং চেয়ারে বসে পেপার পড়ছেন। আজ তিনিও অফিস যাননি। কোল থেকে নামিয়ে দিলাম ফ্লোরে। ও হামাগুড়ি দিতে দিতে বাবার পায়ের সামনে। আচমকা একটা বাচ্চাকে দেখে বাবা ভয় পেয়ে গেলেন। তারপরই পলকহীন তাকিয়ে ওর দিকে। আমার উপস্থিতি টের পেয়ে বাবা একবার আমার দিকে তো আরেকবার আরজার দিকে তাকাচ্ছেন। ওদিকে আরজা বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বাবা আমাকে বললেন, ওকে? মাথা নিচু করে জবাব দিলাম, ওই সে মেয়ে যার জন্য ওর বাবাকে আমি বিয়ে করব আমি। কথাটা শোনা মাত্রই বসা থেকে উঠে দাঁড়ালো বাবা। বাবা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালেন না। নিঃশব্দে রুম থেকে প্রস্থান করলেন। আমি ভেবেছিলাম খুব রাগারাগি করবে, চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় উঠাবে। নিচের দিকে তাকিয়ে দেখি আরজা আমার কাপড় ধরে টানাটানি করছে। একটানে কোলে তুলে নিলাম। কোলে উঠে ও আমার কানের দুল নিয়ে খেলতে লাগলো আর নিজে নিজে খিলখিল করে হাসতে লাগলো। রুমে বসে আরজাকে খাওয়াচ্ছি, সাথে ইরফান বসে আছে। এর মাঝে আরজার বাবা ফোন করল। আরজা কি করছে ইনশিয়া? এই তো খাওয়াচ্ছি। আপনাকে খুব জ্বালাচ্ছে তাই না ইনশিয়া? ও না, সহজে খেতে চায় না। একটু সময় নিয়ে খাওয়াতে হয়। বেশি বিরক্ত করলে বলবেন আমি গিয়ে নিয়ে আসব। বাচ্চারা তো একটু আধটু জ্বালাতন করবেই। তাছাড়াও ইরফান আছে, ওর সাথে খেলার ছলে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে রাখি।
মা ফোন করেছিল, তাই আপনার থেকে ওর খবর নেওয়া। এমনিতে আমি জানি আমার মেয়ে আপনার কাছে সেফ জোনে থাকবে। আচ্ছা, রাখছি। আমিও ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। ড্রয়িং রুমের সোফায় বসে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চলেছে ইনশিয়ার বাবা। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ধরফর করে মাথা তুলে তাকান উনি। ওনাকে এমন হন্তদন্ত হতে দেখে রাবেয়া বেগম বললেন, আরে আরে, আমি ভয় পেয়ে না। এমন অন্য মনস্ক হয়ে কি ভাবছ? ইকবাল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করব কিছুই বুঝতেছি না। মেয়ের সিদ্ধান্ত মেনে নিব নাকি জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব? আমি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছি। মেয়েটার কি হয়েছে কিছু বুঝতে পারছি না। কেমন একরোখা হয়ে যাচ্ছে। রাবেয়া বেগম মুখ বাঁকিয়ে বলে, তোমার মেয়ের সিদ্ধান্ত মেনে নিবে কি নিবে সেটা তোমার ব্যাপার। তবে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার পর যেন তোমার মেয়ে স্বামীর টাকা নাই, এই স্বামীর সংসার করব না হেনতেন বলে এখানে এসে না থাকে। পরে এত নাটক সহ্য করব না। আমরা তাকে জোর করে বিয়ে দিচ্ছি না। আরজা ঘুমোচ্ছিল না বিধে ওকে কোলে এইদিকেই আসছিলাম আমি, এসেই মায়ের বলা সব কথা শুনে ফেললাম। আল্লাহ যদি আরজার বাবার সাথে আমার জোর মিলিয়ে রাখে তো বলবো, ওর বাবার যথেষ্ট আছে। এখানে এসে পড়ে থাকতে হবে না। তাছাড়া মাথায় দুকলম হলেও বিদ্যা আছে। বেশি বিপদে পড়লে সেই বিদ্যাকেই না হয় কাজে লাগালাম। এখন যেমন চাকরি করছি পরেও না হয় করব। রাবেয়া বেগম ফুসফুস করতে করতে বলে, কিছুই বলা যায় না, সব কথার জবাব একেবারে ঠোঁটের কোণে থাকে। ওনার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি না আগে ডায়েরি লিখতে? এখন লিখো না কেন? ডায়েরির কথা শুনে ঘাবড়ে গেলেন তিনি। তড়িঘড়ি করে বললেন, আমার ডায়েরি কোথাও পেয়েছ? নীল মলাটের মোটা ডায়েরি? না, তোমার ডায়েরি আমি পাবো কোথায় বলো? এমনি জিজ্ঞেস করলাম, লিখো না কেন? বাবা কেন জানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ফেলে বললেন, লিখতাম, তবে এখন আর লিখি না। ডায়েরি এমন একটা জিনিস যেখানে মানুষ তার আবেগ, দুর্বলতা, নিজের গোপন অপরাধ সযত্নে লিখে রাখে। এসব একবার কারো হাতে পড়লে তোমাকে ব্ল্যাকমেইল করবে, দুর্বলতায় আঘাত করবে। সেজন্য আর লিখি না। আর তাছাড়া সময় কোথায় বলো? আমি ওহ বলেই সেখান থেকে চলে এলাম। প্রচণ্ড পেটে মোচড় দেওয়ায় ফ্লোরে আরজাকে কোনো রকম বসিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসেই দেখি রুমের কোথাও আরজা নেই। তখন তড়িঘড়ি ওয়াশরুমে যাওয়াতে রুমের দরজা আটকাতেও ভুলে গিয়েছি। কোথাও পড়ে টরে ব্যথা পেল না তো? নাকি ইরফান নিয়ে গেল? দৌড়ে ওর রুমে গিয়ে দেখি ওর রুমে কেউ নেই। ভয়টা যেন বাড়তে লাগল। কত বিশ্বাস করে ওর বাবা আমার কাছে ওকে দিয়েছে, যদি ওর কিছু হয়ে যায় তো কি জবাব দিব? ছাদের যাওয়ার জন্য বাবার রুম ডিঙিয়ে সিঁড়িতে এক পা দিয়ে আবার ফিরে এলাম রুমের সামনে। ভেতরের চিত্র দেখে আমার চোখ ছানাবড়া। বাবার কোলে আরজা বসে বসে দাড়ি টানছে আর বাবা বিভিন্ন রকম মুখভঙ্গি করছে। তা দেখে আরজা খিলখিল করে হাসছে। কি আশ্চর্য, আরজা তো সবার সাথে সহজে মিশতে চায় না, কিন্তু বাবার সাথে কিভাবে? এসবই ভাবছিলাম আর আমার নজর আটকে গেল বাবার পায়ের কাছে। বাবার পছন্দের ফুলদানিটা ভেঙে চুরমার হয়ে পড়ে আছে সেখানে, যা বাবা নিজের প্রথম ইনকামের টাকা দিয়ে কিনেছিলেন। বুঝতে আর বাকি রইল না এটা কে ভাঙে ফেলেছে। এটা বাবা আমাদের কাউকেই ধরতে দিতেন না, অথচ অন্য কেউ এটা ভেঙে ফেলল, বাবাটু শব্দও করল না। এজন্যই বোধ হয় বাচ্চাদের ফেরেশতা বলা হয়। এদের অদ্ভুত মায়া থাকে যা দিয়ে এরা সবাইকে নিজের মায়ে বশ করতে পারে। বাবা আমাকে দেখা মাত্র নিজের মুখভঙ্গি পরিবর্তন করে ফেললেন। গম্ভীর কণ্ঠে বললেন,
কোথায় থাকো? বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে সিঁড়ির কাছে চলে আসছিল। তার উপর এক পা পা করে নতুন হাঁটা শিখছে, যদি পড়ে যেত। অন্যের বাচ্চা নিজের কাছে এনে রেখেছ, দেখে শুনে রাখবে না? তার বাবাও তো তোমার কাছে বিশ্বাস করেই দিয়েছে, তাই না? আমি তটস্থ গলায় আমতা আমতা করে বললাম, বাবা, তোমার ফুলদানিটা? বাবা আরজাকে নিয়ে উঠে দাঁড়ালেন আমার কাছে এসে আরজাকে আমার কোলে দিয়ে বললেন, হুম, ভেঙে গেছে তো কি হয়েছে? এই রুমে এসে ও এটা নিতে চাইল, তাই দিলাম। ভেঙে যাবে কে জানতো? বাবা, এটা তো তোমার খুব প্রিয় ছিল। এ বাসায় কি ফুলদানির অভাব? নাকি মার্কেটে? এরকম দেখে আরেকটা কিনে নিব। এত বছর যাবৎ এটা অক্ষত ছিল, সেটাই অনেক। ভালো হয়েছে না এটা ভেঙে গেছে, আরেকটা কিনে নিয়ে আসব। একেবারে লেটেস্ট মডেল দেখে। বাবার উত্তর শুনে অবাক নেত্রে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, যাও, অনেক বেলা হয়েছে, ওকে কিছু একটা খাইয়ে দাও। সারাদিন খেললে হবে না। মুচকি হেসে চলে এলাম সেখান থেকে। কয়েকটা খেলনা দিয়ে ওকে ড্রয়িং রুমের ফ্লোরে বসিয়ে দিলাম। সোফায় বসালে যদি নিচে পড়ে যায়। রান্নাঘরে এলাম ওর জন্য সুজি রান্না করার জন্য। রান্না ফাঁকে ফাঁকে ওর দিকে নজরও রাখছি, যদি আবার এদিক সেদিকে চলে যায়। হঠাৎই দেখলাম মা ওর কাছে এসে দাঁড়ালো, এদিক ওদিক তাকিয়ে টুক করে কোলে তুলে নিল আরজাকে, শব্দহীনভাবে ঠোঁট নেড়ে কথা বলতে লাগল। আর আরজা মায়ের নাকফুল খোলার জন্য ব্যর্থ চেষ্টা করতে লাগল। অনেকটা ইচ্ছে করে পায়ে শব্দ করলাম, যেন মা বুঝে আমি আসছি। দেখি সে কি করে। মা আরজাকে তাড়াতাড়ি করে কোল থেকে নামিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। সত্যি কথা হলো, মানুষ যেমনই হোক না কেন, 90% মানুষ বাচ্চাকে অগ্রাহ্য করতে পারে না। বেশিরভাগ মানুষই বাচ্চা ভালোবাসে। তবে কয়েকজন আছে ব্যতিক্রম। হাতের 5 আঙুল তো আর সমান না। সন্ধ্যায় আরজার বাবা এসে আরজাকে নিয়ে গেল। মেয়েটা আমার কোল থেকে যেতেই চাইছিল না। আমিও দিন দিন কেমন মেয়েটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। নেওয়ার আগে বললেন, আজ সারাদিন আপনাদের সবাইকে প্রচুর জ্বালিয়েছে, তাই না? আমি মুচকি হেসে কিছু না বলে চলে এলাম বাড়িতে। 2 দিন পার হয়ে গেছে। নাস্তা করে রুমে এসে রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। সেই মুহূর্তে বাবা আমার রুমে এলেন 2টো শপিং ব্যাগ আর 2 বক্স চকলেট নিয়ে। আমার হাতে দিয়ে বললেন, এগুলো সেদিনের সেই বাচ্চা মেয়েটার জন্য। আমার তরফ থেকে দিয়ে দিও। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম। বৃহস্পতিবার রাতে সারারাত পরীক্ষার খাতা কেটে শেষ রাতে ঘুমিয়েছি। সকালে অনবরত কলিং বেলের আওয়াজে মেজাজ গরম গরম হয়ে গেল। বাড়িতে কেউ নাই নাকি? আর এত সকালে কে এলো? মোবাইল হাতরে সময় দেখলাম 10:30 বাজে। না, বেলা কম হয়নি। নাক মুখ ফুলিয়ে এলোমেলো চুল, দরজা যাকে দেখলাম তাতে আমার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হল। আমার সামনে আর কেউ না, স্বয়ং আরজা বাবা, মানে সোলাইমান সাহেব ফরমাল ড্রেসআপে আরজাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে একজন বয়স্ক ভদ্র মহিলা। উনি নিশ্চয়ই আরজার দাদি। তাদেরকে দেখে মাথা কাজ করা বন্ধ করে দিল। আমার ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবো সেটাই বুঝতে পারছি না। ওইদিকে আরজা দরজায় আমাকে দেখা মাত্র তার সদ্য উকি দেয়া দাঁত দুটো দেখিয়ে কিটকিটে হাসি দিয়ে আমার দিকে লুটিয়ে পড়ল। তড়িঘড়ি করে ওকে ধরলাম। উড়না টেনে যে ঘোমটা দিব সেই সুযোগটুকু আর পেলাম না। সোলাইমান ইনশিয়ার এমন অবাক হওয়া মুখ দেখে মিটিমিটি হাসছে। সে আগেই জানত সকাল সকাল ওদের দেখলে ইনশিয়া এমন রিয়েক্টই করবে। কারো গলা খাকারির শব্দে আমি সম্বিত ফিরে পেলাম। পিছন থেকে বাবা বললেন, সেই কখন থেকে ওনাদের দরজায় দাঁড় করিয়ে রেখেছ?
এবার ভেতরে আসতে দাও। বাবার কথা শুনে আমার মুখ আপনা আপনি হা হয়ে গেল। তাই বাবাকে জিজ্ঞেস করলাম, তার মানে তুমি ওনাদের এখানে আসতে বলেছ? বাবা গম্ভীর গলায় উত্তর দিল, আমিই আসতে বলেছি। এবার দরজা ছাড়ো, ওনারা ভেতরে আসবে। বাবার কথা শুনে কেমন জানি লজ্জা পেলাম আমি। ইস, কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি আমি ওনাদের। আরজাকে কোলে নিয়ে একপাশে দাঁড়ালাম আমি। ওনারা ভেতরে এলেন। সোলাইমান সাহেবকে ইশারা করলাম একটু পরে ভেতরে যাওয়ার জন্য। এখানে কেন এসেছে সেটা জানব। কিন্তু উনি ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে ভেতরে চলে গেলেন। আমি আহাম্মক হয়ে ওনার মুখভঙ্গির দিকে তাকিয়ে রইলাম। বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, ইনশিয়া, তোমার রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি চুপচাপ আরজা কোলে নিয়ে আমার রুমে চলে আসলাম। আর ভাবতে লাগলাম কেন এসেছে ওনারা, আর বাবাই বা কিভাবে ওনাদেরকে চিনলেন। ভাবনার মাঝেই ইকরা আমার হাতে বেবি পিঙ্ক কালারের শাড়ি দিল। শাড়ি হাতে নিয়ে আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আরজাকে আমার কোল থেকে নিয়ে ও উত্তর দিল, আমাকে এটা মা দিয়ে বলেছে তোমাকে দিতে এবং বলতে যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে। বলেই আরজাকে কোলে নিয়ে নিচে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেললাম। আর কিছুটা হলেও বুঝলাম ওনারা কেন এসেছে। তবে বাবা যে এত তাড়াতাড়ি ওনাদের ডাকবেন সেটা বুঝিনি। ড্রয়িং রুমের সোফায় আমি আর সোলাইমান সাহেব মুখোমুখি বসেছি। আরজা আমার কোলে বসে শাড়ির পাড়ে থাকা স্টোনগুলো তোলার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। আরজার দাদি চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তা টি টেবিলে রাখলেন। বাবাকে বললেন, ছেলে মেয়ে দুজনেই যখন রাজি সেখানে আমাদের তো কিছু বলার নাই। এখন আপনি যদি চান তো আমাদের সম্পর্কে আরও ভালো করে খোঁজখবর নিতে পারেন। আরজার জন্মদাত্রী চলে যাওয়ার বিষয়টিও খুঁটিয়ে দেখতে পারেন। বাবা জবাব দিল, আমার মেয়ে যেহেতু নিজে পছন্দ করেছে সেখানে আমার কিছু বলার নেই। সে নিজের জন্য ভালো কাউকেই সিলেক্ট করেছে। তাছাড়া আমি টুকটাক খবর নিয়েছি, এতেই হবে। তা ভাইজান, বিয়ের ডেট? ওরাই না হয় ঠিক করুক কবে বিয়ে করবে। যাও, তোমরা নিজেরা আলোচনা করে এসো। আরজা সহ সোলাইমান সাহেবকে নিয়ে হাঁটা ধরলাম ছাদের দিকে। ভাইজান, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি? সেলিনা খাতুনের কথায় ওনার দিকে তাকালো ইকবাল সাহেব। উনি মাথা নেড়ে সায় জানালেন। তিনি আবারও বললেন, না মানে মেয়ের বাবা হয়ে একজন বিবাহিত এক সন্তানের বাবা কাছে বিয়ে দিচ্ছেন, আপনি মন থেকে রাজি তো? আর আপা আপনি? ইকবাল সাহেব চোখ থেকে চশমা নামিয়ে রাখলেন। তারপর বললেন, রাজি ছিলাম না আমি প্রথমে। সেদিন যখন ইনশিয়া আপনার নাতনিকে এ বাড়িতে নিয়ে এলো আমি অবাক হয়ে গিয়েছিলাম। কেউ খেয়াল না করলেও আমি খেয়াল করেছি। ইনশিয়াও ছোটবেলায় ঠিক এমনই দেখতে ছিল। তফাৎ একটাই, ইনশিয়ার কপালের বামপাশে তিল আছে, আপনার নাতনির নেই। আপনার নাতনির চেহারায় আসলেই মায়া আছে। আপনার নাতনির মায়াভরা মুখ দেখলে যে কেউ তার মায়ে পড়ে যাবে। তাছাড়া আপনার নাতনির মতো আমার মেয়েও। কথা অসমাপ্ত রেখেই স্ত্রীর দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন উনি। সেলিনা খাতুন ভ্রুকুটি করে পুনরায় প্রশ্ন করলেন, আমার নাতনির মতো কি? উনি থতমত খেয়ে বললেন, না কিছু না। আসলে মেয়ে আমার একটা ছোট্ট বাচ্চা, মেয়ের মা হতে চাইছে, সেখানে বাবা হয়ে অনুমতি দিল ক্ষতি কি? একটা বাচ্চা মেয়ে মা পাবে। সেলিনা খাতুন রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, আপা আপনার মতামত? উনি ইকবাল সাহেবের দিকে চোখমুখ শক্ত করে বলেন, যেখানে মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে সেখানে আমি কিছু বলার কে? মেয়ে তো নিজে পছন্দ করেই বিয়ে করছে। ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি।
আঁচল টেনে দেওয়া ঘোমটাটা সেই কখন মাথা থেকে সরে গেছে। সেই আঁচলের কোনা ছাদ ছুঁয়েছে। এই সময়ে রোদের তাপ ধীরে ধীরে বাড়ে, কিন্তু রোদের ভেজে আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। কেন ভালো লাগছে জানি না, মনে হচ্ছে রোদের তাপ আমার শরীরকে ছুঁতে পারছে না। মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি। ঘোর কাটে সোলাইমান সাহেবের ডাকে। উনি দাঁড়িয়ে আছেন জামগাছটার ছায়ায়। উনি আবারও ডাকলেন, আরে ইনশিয়া, পাগল হয়ে গেলেন নাকি? এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, এইদিকে ছায়ায় আসুন। আর কিছুক্ষণ থাকলে কিন্তু জ্বর আসবে। আমি এগিয়ে গেলাম ওনার দিকে, আরজার কপালে ঠোঁট ছুঁয়ে বললাম, মানুষের অনেক দিনের মনের ইচ্ছে পূরণ হলে বোধহয় খুশিতে পাগল হয়ে যায়। আমিও তেমনটাই হয়েছি। ভেবেছিলাম বাবা রাজি করাতে কাঠখড় পোড়াতে হবে। বাবা যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে কল্পনাও করিনি। উনি আমার কথা শুনে মুচকি হাসলেন। হেসে বললেন, এখনো কিন্তু বললেন কেন আমাকে বিয়ে করতে চাইছেন? একবার বললাম তো আরজার কারণে, আরজাকে ভালোবাসি বলে। তারপর মুখ বাঁকিয়ে আবার বললাম, আপনি দেখতে আহামরি কিছু না যে আপনাকে দেখে প্রেমে পড়ে যাব। আপনার রূপ দেখে গদগদ হয়ে আপনাকে বিয়ে করব। আমার উত্তর শুনে জোরে জোরে হাসতে লাগলেন উনি। বন্ধ করে বললেন, অথচ দেখতে আহামরি কিছুই না, লোকটার পরিচয়ই হবে আপনার পরিচয়। ব্যাপারটা দারুণ না? তারপর মাঝরাত অবধি আমার জন্য খাবার টেবিলে বসে থেকে বলবেন, আরজার বাবা আপনি খাননি বলে আমিও খাইনি। মাঝে মাঝে বলবেন, আরজা বাবা আপনি ওই মেয়েটার দিকে তাকালেন কেন? আমি মুখ ভেঙচিয়ে বললাম, শুধু বলবো না আমার স্বামী আমি ব্যতীত অন্য কাউকে চোখ দিয়ে দেখলে একেবারে চোখ গেলে দিব। ওরে বাপরে, তাই নাকি? হুম তাই। তা বিয়ের পরও কি চাকরি করবেন? কেন চাকরি না করলে কি আপনার বাড়িতে ভাত দিবেন না আমাকে? উনি আবারও হা হা করে হাসতে লাগলেন। আপনি আমার মেয়ের মা হবেন এটাই তো অনেক। একটু আগলে রাখবেন প্রতিকূল পরিস্থিতি থেকে, তাতেই হবে। আমি বাবা কতক্ষণ থাকব বাসায় বলেন? তাছাড়া আপনি শিক্ষিত মেয়ে, চাকরি করতেই পারেন, আমার তাতে আপত্তি নেই। এমন তো আপনি সারাদিন রাত বাইরে থাকবেন। আপনি তো দেখছি সিরিয়াস হয়ে গেছেন। না বিয়ের পর চাকরি ছেড়ে দিব, তখন পুরো ফোকাস আমি আরজার দিকে দিতে চাই। আমি আগে আরজার আদর্শ মা হয়ে উঠতে চাই। এরপরেও যদি কখনো চাকরির দরকার হয় তখন করব। আমার অর্জিত জ্ঞান তো কেউ নিয়ে নিবে না। ইনশিয়া, আমি না আপনাকে যত দেখি তত অবাক হই। আজকাল মেয়েরা এমন হয়, অন্যের মেয়ের জন্য নিজের সবকিছু স্যাক্রিফাইস কজন করে। আচ্ছা এই টপিক বাদ দেন। ভালো কথা, বাবা আপনাকে পেল কই? ইরফান কল করেছিল। তারপর বলল আপনার বাবা নাকি আমার সাথে কথা বলতে চায়। তারপরই বিয়ে নিয়ে কথা বলল। আরজার মার সম্পর্কে জানতে চাইল। আচ্ছা ইরফান কই? ওকে তো দেখলাম না। মহারাজ কাল বন্ধুদের সাথে ট্যুরে গেছে। ছাদ থেকে নেমে এলো দুজনেই। সবাই যখন জিজ্ঞেস করল কবে নাগাদ, দুজনেই উত্তর দিল আগামী শুক্রবার। ইকবাল সাহেব বললেন, এত তাড়াতাড়ি সব আয়োজন করা সম্ভব না তো। সোলাইমান বলল, আমরা দুজনেই চাই কোনো রকম আয়োজন ছাড়াই বিয়ে করতে। বাইরের কেউ থাকবে না, দুই পরিবারের মানুষ আর কাজী। উপস্থিত সবাই ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। চলবে।